প্রিয় ভাইয়া ও আপুরা, আজকে আমরা রসায়নের চতুর্থ অধ্যায়টি শুরু করতে যাচ্ছি, যার নাম হচ্ছে পর্যায় সারণী কিংবা পিরিয়ডিক টেবিল। এই চ্যাপ্টারটিতে আমার সাথে অ্যানিমেটর হিসেবে ছিল তোমাদের আহনাফ ভাইয়া। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। পর্যায় সারণী কথাটা আমি চ্যাপ্টার 3-তে অনেকবার বলে এসেছি এবং তোমরা খুবই অল্প সময়ের জন্য এই পর্যায় সারণীটা দেখার সুযোগ হয়েছিল তোমাদের চ্যাপ্টার 3-তে। একটু মনে করার চেষ্টা করো যে চ্যাপ্টার 3-তে আমরা দু একটা টপিক পড়ার সময় কি এই পর্যায় সারণীটাকে দেখেছিলাম। এখন এই পর্যায় সারণীটা কি, কেনই বা এর প্রয়োজন এবং কেনই বা আমরা এটা পড়ছি। 2016 সাল পর্যন্ত পৃথিবীতে মোট 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। এই মৌলিক পদার্থকে সংক্ষেপে আমরা কি বলি? আমরা সংক্ষেপে এদেরকে বলি মৌল। রসায়ন পড়াশোনার জন্য কিংবা রিসার্চ বা গবেষণার জন্য এই যে সব কটি মৌল রয়েছে তাদের ভৌত এবং যে রাসায়নিক ধর্মগুলো রয়েছে তা সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। মৌলিক পদার্থগুলোর মধ্যে কিছু মৌলিক পদার্থ দেখবে তোমরা একই রকম ধর্ম প্রদর্শন করছে, আবার কিছু মৌলিক পদার্থ রয়েছে যারা ভিন্ন রকমের ধর্ম প্রদর্শন করছে। তো যেই সকল মৌলিক পদার্থগুলো একই রকম ধর্ম প্রদর্শন করে তাদেরকে একটা গ্রুপে রেখে সমস্ত মৌলিক পদার্থের জন্য একটা ছক তৈরি করার চেষ্টা করা হচ্ছিল দীর্ঘদিন থেকেই, এবং কয়েক শত বছর ধরে বিভিন্ন রসায়নবিদ, বিভিন্ন বিজ্ঞানীর প্রচেষ্টা, অনেক পরিবর্ধনের ফলে আমরা কি এই মৌলগুলোকে সাজানোর একটা ছক পেয়েছি, যেটাকে আমরা বলি পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। এবং এই পর্যায় সারণী রসায়নের জগতে বিজ্ঞানীদের এক অসামান্য অবদান। তোমরা রসায়নের এই চ্যাপ্টারটা পড়ার পরপরই বুঝতে পারবে যে পিরিয়ডিক টেবিলটা আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়। আসলে এভাবে বলে ভুল হবে যে কোথায় নেই এর ব্যবহার, পুরো রসায়নটা জুড়েই যেন পিরিয়ডিক টেবিলের ব্যবহার। তাহলে আমরা এই চ্যাপ্টারটা পড়ার সময় পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর যে সকল 118টি মৌল রয়েছে তাদের বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্ম এবং তাদের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলো দেখে নেই আমরা প্রথমে যে এই চ্যাপ্টারটাতে কি কি টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা এখানে পর্যায় সারণী বিকাশের পটভূমিটা দেখতে পাবো, অর্থাৎ এই যে পর্যায় সারণী কিভাবে আমাদের কাছে আসলো, এর হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সটা কি, এবং এই তথ্যগুলো কিন্তু আমি তোমাদের বইয়ের তথ্য অনুযায়ী আগানোর চেষ্টা করব। কারণ পর্যায় সারণীর ইতিহাস নিয়ে যদি বলতে চাই সেটা নিয়ে আলাদা একটা চ্যাপ্টার হয়ে যাওয়া সম্ভব। তো আমরা এত ডিটেলস তথ্যে যাব না, কারণ যত বেশি তথ্য আমি তোমাদের পড়াবো তোমাদের মনে হবে এগুলো মুখস্থ করে ফেলি। তো সেটার প্রয়োজন নেই, তোমাদের উপরে কোনো চাপ নেই। তোমাদের বইয়ের সাথে সংশ্লিষ্ট যে তথ্যগুলো সেগুলো নিয়েই এখানে ভাইয়া শুধু আলোচনা করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন বিন্যাসের সাথে গ্রুপ ও পর্যায়ের সম্পর্ক। আমরা চ্যাপ্টার 3-তে ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত বিস্তারিত আলোচনা করে এসেছি এবং আমরা দেখে এসেছি যে sp-df অরবিটালের মাধ্যমে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায়। এখন এই চ্যাপ্টারে আমরা সেই ইলেকট্রন বিন্যাসের সাথে বিভিন্ন গ্রুপ এবং পর্যায়ের সম্পর্ক করব। এই গ্রুপ এবং পর্যায় কি আমরা দুই একটা ক্লাস পরেই ধীরে ধীরে জানতে পারবো। পর্যায় সারণীর অবস্থানের সাথে ভৌত এবং রাসায়নিক ধর্মের সম্পর্ক। এই পর্যায় সারণীতে বিভিন্ন পজিশনে বিভিন্ন মৌলের অবস্থান এবং কেন তাদের পজিশনটা এরকম এবং সেটার সাথে তাদের ভৌত বা রাসায়নিক সম্পর্কের ধর্মের সম্পর্কই বা কোথায়, সেটা আমরা এই চ্যাপ্টার পড়লে বুঝতে পারবো। মৌলসমূহের বিশেষ নামকরণের কারণ আমরা পর্যায় সারণীতে দেখতে পাবো। পর্যায় সারণীর গুরুত্ব যেটা হচ্ছে অপরিসীম আমাদের রসায়ন পড়াশোনার ক্ষেত্রে কিংবা রসায়ন গবেষণার ক্ষেত্রে, এই পর্যায় সারণীর গুরুত্ব আমরা পর্যায় সারণী পড়লে অনুধাবন করতে পারবো। একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের একই ধরনের ধর্ম প্রদর্শনের যে বিষয়টা, এটা আমরা এই চ্যাপ্টারে শিখব এবং পর্যায় সারণী অনুসরণ করে মৌলসমূহের ধর্ম অনুমান করতে পারারও একটা ক্যাপাবিলিটি, একটা যোগ্যতা আমাদের মধ্যে তৈরি হবে। এছাড়াও চ্যাপ্টারের শেষে আমরা কাচের যন্ত্রপাতির সঠিক ব্যবহার এবং সতর্কতা অবলম্বন করতে শিখব। তাহলে চলো আমরা অফিসিয়ালি চ্যাপ্টারটাতে প্রবেশ করি। এবং চ্যাপ্টারটা যেহেতু আমরা বলছিলাম একটু আগে যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ পিরিয়ডিক টেবিলের হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড, পটভূমিটা কি, সেটা নিয়েই আমরা চ্যাপ্টারটা শুরু করতে চাচ্ছি। মানুষ প্রাচীনকাল থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে পদার্থ এবং তাদের এই যে ধর্মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটা ধারণা অর্জন করেছিল এবং তার সম্মিলিত রূপটাই কিন্তু পর্যায় সারণী। আর একটু আগে যেটা বলছিলাম যে পর্যায় সারণী কিন্তু একজন বিজ্ঞানীর একদিনের পরিশ্রমের ফল না, এটা যুগে যুগে শতাব্দীতে বিভিন্ন বিজ্ঞানীর অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু আমরা এই পর্যায় সারণীটাকে পেয়েছি।
তাহলে চলো আমরা তোমাদের বইয়ের তথ্য অনুযায়ী কিছু ইতিহাস জেনে নিই। প্রথমে আমরা যে বিজ্ঞানীর ছবি এখানে দেখতে পাচ্ছি তিনি হলেন ফরাসি বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে। বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে 1789 সালে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক এবং সালফার ইত্যাদি মৌলিক পদার্থ সমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেন। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ধাতু এবং অধাতু কি? ধাতু এবং অধাতু সম্পর্কে আমি খুব সংক্ষেপে যদি বলে রাখি যে ধাতু হচ্ছে সেই সকল মৌলিক পদার্থ যারা বিদ্যুৎ পরিবহন করে, যারা দেখতে চকচকে হয় এবং যাদেরকে তুমি কি আঘাত করলে শব্দ পাবে। এগুলো খুবই সংক্ষিপ্ত ধারণা আমি তোমাদের দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারটাতে এখন আমরা ধাতু অধাতু নিয়ে আলোচনা করবো না, পরে করব। আর অধাতু তাহলে কারা? অধাতু হচ্ছে যারা চকচকে নয়, যারা বিদ্যুৎ পরিবহন করতে পারছে না, আবার যাদেরকে আঘাত করলে কি তুমি সেরকম শব্দ পাবে না, এরা হচ্ছে অধাতু। একদম খুব সংক্ষেপে বলা গেলে। এবং ল্যাভয়েসিয়ের সময় থেকেই মৌলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার একটা চিন্তা ভাবনা শুরু হয়, যেন একই ধরনের যে মৌলিক পদার্থগুলো রয়েছে তারা একটা নির্দিষ্ট ভাগে থাকে। এর পরবর্তীতে 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার লক্ষ্য করেন যে তিনটি মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে। দেখো, তার এই পর্যবেক্ষণটা তিনি যেটা লক্ষ্য করেন সেটা কি অদ্ভুত একটা জিনিস। কি সেটা হচ্ছে যে তিনটি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করবে। এই ঘটনাটা কিরকম আসলে, চলো আমরা এই পয়েন্টগুলো একটু দেখে নিই। তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে তিনটি করে মৌল সাজান। আমরা গত চ্যাপ্টারে দেখে এসেছি যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, যেটাকে আমরা কি সাধারণভাবে পারমাণবিক ভর বলি, সেটা কি। এবং আমি তোমাদের বলে এসেছিলাম যে তোমরা কিছু কিছু মৌলের পারমাণবিক ভর মুখস্থ করে ফেলবে, যেটা তোমাদেরকে কি সারা জীবন তোমরা যতদিন রসায়ন পড়বে ততদিন তোমাদের হেল্প করবে। এরপরে তিনি লক্ষ্য করেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। এবং ডোবেরাইনারের এই সূত্রটাকে বলা হয় ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। তাহলে ত্রয়ী সূত্র কেন বলা হচ্ছে তোমরা বুঝতেই পারছো, এখানে তিনটা মৌলের কথা তিনি বলছেন এবং তিনি বলছেন যে সেকেন্ড যে মৌলটা, দ্বিতীয় যে মৌলটা, তার পারমাণবিক ভরটা হবে কি ফার্স্ট, এবং থার্ড যে মৌলটা তার পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। এবং বিজ্ঞানী ডোবেরাইনার ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। ত্রয়ী মৌল কেন বলা হচ্ছে? কারণ তারা ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটাকে মেনে চলে। তাহলে চলো দেখি বিজ্ঞানী ডোবেরাইনারের এই ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে নিয়ে দেয়া প্রথম ত্রয়ী মৌল বা ত্রয়ী সূত্রের যে ধারণাটা সেটা কতটুকু গ্রহণযোগ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি মৌলিক পদার্থ ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের কথা বলা হচ্ছে। এবং এখানে এই প্রতিটা ছোট বক্সে কি কি আছে আমরা একটু দেখে নিই। ক্লোরিন, তার ইংরেজি এবং বাংলা নাম আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছি কি একটু বড় অক্ষরে ক্লোরিনের প্রতীকটা। আমরা জানি যে ক্লোরিনের ক্ষেত্রে কি তার প্রতীকটা হচ্ছে Cl, যেখানে সি বড় হাতের এবং এলটা ছোট হাতের। এখানে 17, এই 17টা কি আমি তোমাদেরকে পর্যায় সারণী পড়ানো শিখিয়েছিলাম, মনে পড়ে কি? হ্যাঁ, এই 17টা হচ্ছে এই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আর এখানে 35.5টা কি, এটা মূলত ডান দিকে উপরে কোনায় থাকে পর্যায় সারণীতে, তোমরা খেয়াল করবে। তো এখানে একটু নিচে দেয়া হয়েছে। এই 35.5টা হচ্ছে ক্লোরিনের পারমাণবিক ভর, যেটা তোমাদের ইতিমধ্যে মুখস্থ থাকার কথা, কারণ ভাইয়া বলে এসেছিলাম 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো তাদের পারমাণবিক ভরগুলো মুখস্থ করে ফেলতে, এবং তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌল কোনটাকে এটাও যাতে আমরা চিনতে পারি, সেজন্য এই দুইটা জিনিস ভাইয়া মুখস্থ করতে বলেছিলাম। এছাড়াও আমরা নিচে দেখতে পাচ্ছি ব্রোমিন, যার পারমাণবিক ভরটা কত 80 এবং যার পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 35। আর তারপরে রয়েছে আয়োডিন, যার পারমাণবিক ভরটা হচ্ছে 127 এবং পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 53। পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর যে দুইটা ভিন্ন জিনিস, এটা আমরা ইতিমধ্যেই শিখে এসেছি। তাহলে খেয়াল করে দেখো, এখানে পৃথকভাবে আমি ক্লোরিনের পারমাণবিক ভর, ব্রোমিনের পারমাণবিক ভর এবং আয়োডিনের পারমাণবিক ভরটা উল্লেখ করলাম। কেন এটা উল্লেখ করলাম? আমরা ত্রয়ী সূত্রটা দেখতে চাচ্ছি। ত্রয়ী সূত্রটা অনুযায়ী বলা হচ্ছে যে এই ক্লোরিন এবং আয়োডিন এদের দুইজনের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেকটা হবে কি এই দ্বিতীয় যে মৌলটা ব্রোমিন তার পারমাণবিক ভরের কাছাকাছি।
আসো তো আমরা একটু হিসেব করে দেখি সেটা হয় কিনা। আমরা 35.5 যোগ 127 ভাগ 2 দেখতে পাচ্ছি, তার রেজাল্টটা হচ্ছে 81.25, যেটা কি 80-র কাছাকাছি। তাহলে জোবেরাইনারের এই যে ত্রয়ী সূত্রটা সেটা কি সম্পূর্ণ গ্রহণযোগ্য। এবং তুমি যদি পর্যায় সারণীর অন্যান্য মৌলগুলো নিয়েও খেয়াল করে দেখো তাহলেও বুঝতে পারবে যে জোবেরাইনারের এই ত্রয়ী সূত্রটা অধিকাংশের ক্ষেত্রেই ঘটছে। এরপরে আমরা চলে যাচ্ছি 1864 সালের একটা ঘটনায়। 1864 সাল পর্যন্ত যে মৌলগুলো আবিষ্কৃত হয় সেই মৌলসমূহের জন্য নিউল্যান্ড সাহেব অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন। এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম ধর্মের সাথে, অষ্টম মৌলের যে ধর্মটা তার সাথে মিলে যাবে। তাহলে এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? নিউল্যান্ড সাহেব কন্ডিশনটা বলেছেন যে মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, তার মানে যেই মৌলটার পারমাণবিক ভর কম সে প্রথমে থাকবে আর বড়গুলো ধীরে ধীরে তারপরে সাজানো হবে। তখন দেখা যাবে যে যে কোনো একটি মৌলের ধর্মটা তার অষ্টম যে মৌলটা, 8 নম্বর যে মৌলটা তার ধর্মের সাথে মিলে যায়। তো আমরা আধুনিক পর্যায় সারণী থেকে একটু ধারণাটা নিয়ে দেখি যে এখানে আধুনিক পর্যায় সারণী থেকে আমরা 3টা মৌলকে নিয়েছি। একটা হচ্ছে কি লিথিয়াম, আরেকটা সোডিয়াম, আরেকটা হচ্ছে কি পটাশিয়াম, তাই তো? তাহলে এখানে তো ভাইয়া আপনি স্পেশালি 3টা মৌলকে নিয়ে কাজ করছেন না, আসলে ঘটনাটা এরকম নয়। এই জিনিসটাকে পর্যায় সারণী থেকেই তুলে আনা হয়েছে, যেখানে আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে আমরা মৌলসমূহকে পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজাই, সেটা আগে করা হতো। আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানো হয় তাদের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, এবং ইলেকট্রন বিন্যাসই হচ্ছে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি। কিংবা সংক্ষেপে আমি যদি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে পারমাণবিক সংখ্যার কথাটা নিয়ে আসি, ধরো আমাদের পর্যায় সারণীটা 1 থেকে 118 পর্যন্ত পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানো। তাহলে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে এখানে একটু খেয়াল করে দেখো, এই লিথিয়ামের পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কত? 3, তাই তো? এবং পূর্বে আমাদের পারমাণবিক সংখ্যা নিয়ে কেন বুঝাচ্ছি, এটা তোমাদের বুঝতে একটু সুবিধা হবে এই টপিকটা। এখানে যদিও পারমাণবিক ভরের কথা বলা হচ্ছে, কারণ ততদিনে যখন প্রথম পর্যায় সারণী নিয়ে আলোচনা শুরু হয় কিংবা পর্যায় সারণী নিয়ে গবেষণা শুরু হয়, তখনকার দিকে আমাদের কি ছিল না, আমাদের পারমাণবিক সংখ্যা সম্পর্কে ধারণা ছিল না, আমাদের শুধু পারমাণবিক ভর সম্পর্কে ধারণা ছিল। পারমাণবিক সংখ্যা সংক্রান্ত যে ধারণাটা সেটা আমরা আরো পরে পাই। আমরা 1913 সালে বিজ্ঞানী মোশলে কর্তৃক যখন পারমাণবিক সংখ্যাটা আবিষ্কার হয় তখন আমরা পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীকে আরেকবার কি কারেকশন করে ফেলি, কিন্তু এর আগে পারমাণবিক ভরের সাপেক্ষে তাদেরকে সাজানো হতো। তাহলে চলো আমরা আধুনিক পর্যায় সারণীরই একটা অংশ অনুযায়ী বুঝে নিই নিউল্যান্ড সাহেবের অষ্টক সূত্রটা কি ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 3, তাই তো? তাহলে লিথিয়ামের ঠিক তার অষ্টম মৌলটা কোনটা হবে? আসো আমরা পারমাণবিক সংখ্যা অনুযায়ী যেহেতু সিরিয়ালটা করেছি এটার সাথে আমরা একটু হিসাব করি। 3-এর সাথে 8 যোগ করলে সেটা হবে কত? 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হচ্ছে সোডিয়াম, ঠিক আছে? আবার 11-র সাথে আমি যদি 8 যোগ করি সেটা কত হবে? 19। তাহলে 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হচ্ছে পটাশিয়াম। তাহলে আমরা এখানে আমাদের বোঝার সুবিধার্থে পারমাণবিক সংখ্যা অনুযায়ী যেহেতু আমরা মৌলকে সিরিয়াল করি, এবং এর আগে কিন্তু পারমাণবিক ভর অনুযায়ী করা হতো। পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পরে তাদের সিরিয়ালটা পারমাণবিক সংখ্যা অনুযায়ী হয়, এবং পরবর্তীতে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমরা এটাকে আরেকবার কারেকশন করি, এবং ইলেকট্রন বিন্যাস কি পারমাণবিক সংখ্যাকেই এক ধরনের সমর্থন করে বলতে পারো। এবং সেটা অনুযায়ী এই অষ্টক সূত্রে তুমি বলছো যে একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। এটা কিরকম? এখানে তুমি যে লিথিয়াম, সোডিয়াম কিংবা পটাশিয়ামকে দেখতে পাচ্ছ, লিথিয়ামের অষ্টম মৌলটা হচ্ছে সোডিয়াম, আবার সোডিয়ামের অষ্টম মৌলটা হচ্ছে পটাশিয়াম। এটা কিভাবে বলতে পারো যে লিথিয়ামের যে পারমাণবিক সংখ্যাটা তার ঠিক 8 পারমাণবিক সংখ্যা পরের যেই মৌলটা সেটা হচ্ছে সোডিয়াম, আবার সোডিয়ামের কি 8 পারমাণবিক সংখ্যা পরবর্তী যেই মৌলটা সেটা হচ্ছে কি পটাশিয়াম। এবং তাদের ধর্মের মিলটা কোথায়? তাদের ধর্মের মিলটা হচ্ছে এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা সবাই হচ্ছে ক্ষার ধাতু।
এবং ক্ষার ধাতু কি এটা নিয়ে হয়তো আমি পরবর্তী ভিডিও ক্লাসে আলোচনা করব। তারা একই ধরনের ধর্ম এবং বৈশিষ্ট্য প্রদর্শন করে। এই ক্ষার ধাতুগুলো পানির সাথে একই ধরনের বিক্রিয়া দেয়। আবার তারা অন্যান্য যে কোনো যৌগের সাথে, যে কোনো মৌলের সাথে যুক্ত হওয়ার সময় একইভাবে যুক্ত হয়। তাদের গঠিত যে যৌগগুলো, ধরো আমি যদি লিথিয়াম ক্লোরাইডের কথা বলি, কিংবা সোডিয়াম ক্লোরাইড কিংবা পটাশিয়াম ক্লোরাইড, তাদের যে আয়নিক ধর্মটা, তারা যে আয়নিক যৌগ, এই বৈশিষ্ট্যটাও একই রকম। তার মানে নিউল্যান্ড সাহেবের যে অষ্টক সূত্রটা, সেটা কি? সেটা হচ্ছে যে মৌলসমূহকে যখন পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজাচ্ছি, তখন কি একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের সাথে মিলে যাচ্ছে। এখানে আমি একই ঘটনাটা বোঝানোর চেষ্টা করলাম, যেটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যার ভিত্তিতে, যেহেতু আমরা সিরিয়ালটা এখন পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যার সাপেক্ষেই করি, সেজন্য আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি। এবং তুমি খেয়াল করে দেখো যে লিথিয়ামের অষ্টম মৌলটা সোডিয়াম, কিংবা সোডিয়ামের অষ্টম মৌলটা পটাশিয়াম, এরা কি একই ধরনের বৈশিষ্ট্য এবং ধর্ম প্রদর্শন করছে, যেটাই নিউল্যান্ড সাহেব পারমাণবিক ভরের সাপেক্ষে মৌলসমূহের আলোচনায় বলেছিলেন যে তারা কি করবে, অষ্টম ধর্মের সাথে মিলে যাবে একটি মৌলের ধর্ম। তো এটাই ছিল 1846 সাল পর্যন্ত আবিষ্কৃত যে মৌলগুলো, তাদের নিয়ে নিউল্যান্ড সাহেবের অষ্টক সূত্র। এবার চলে আসছি আমরা 1869 সালের একটা ঘটনায়। 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ, তার পুরো নাম হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ, তিনি সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন। এবং তার সূত্রটা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এখন এই পর্যায় টার্মটা কি? আসলে পর্যায় বলতে আমরা কি বুঝি? পর্যায় বলতে আমি যদি তোমাদেরকে ঘড়ির কাঁটা সম্পর্কে একটা ধারণা দেই, ঘড়ির কাঁটাটা একই পর্যায় মেনে চলে। কিরকম? তুমি খেয়াল করে দেখো যে আমাদের 12 ঘন্টা পরপর কি ঘড়ির কাঁটাটা একই সংখ্যার উপরে চলে আসছে। ধরো এখন বিকেল 5টা বাজে, আবার ঠিক 12 ঘন্টা পর তুমি 5-এর উপরেই ওই ঘন্টার কাঁটাটাকে দেখতে পাবে যখন ভোর 5টা হবে, তাই তো? আবার পরের দিন বিকেল 5টায় তুমি কি আবার একই জায়গায় একই কাঁটাটাকে দেখতে পাবে। তো এই ঘটনাটাকে আমরা বলছি কি, একটা পর্যায় কাল পরে ওই ঘড়ির কাঁটাটা 5-এর উপর থাকছে। একই রকম ভাবে ঘড়ির সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা সবাই কি এরকম একটা পর্যায় মেনে চলে। তো এখানে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তার মানে একটা নির্দিষ্ট পারমাণবিক ভর বিশিষ্ট কয়েকটা মৌলের পরপরই তুমি কি পাবে, তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলীতে মিল পাবে। যেমন একটু আগে তুমি নিউল্যান্ডের অষ্টক সূত্রে দেখে এসেছিলে যে কি একটা মৌল তার অষ্টম মৌলটার সাথে ধর্মে মিলে যাচ্ছে। তো এখানে এই রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ এই কথাটাই বলছেন, কিন্তু তিনি আরেকটু সুস্পষ্টভাবে কথাটাকে বলছেন যে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তিনি এরকম কিছুই বলছেন না যে এটার সাথে ওটা মিলে যাবে, কিন্তু তিনি বলছেন যে এটা পর্যায়ক্রমে আবর্তিত হবে। তার মানে পুনরায় একই ঘটনা তুমি দেখতে পাবে। পুনরায় পারমাণবিক সংখ্যা, কিছু পারমাণবিক সংখ্যা পরে গিয়ে আবার যে নতুন মৌলটা পাবে, তাতে কি তুমি পূর্বের কোনো পাওয়া মৌলের সাথে তার ধর্মের, তার রাসায়নিক ধর্মের, তার ভৌত ধর্মের মিল খুঁজে পাবে। এবং তার এই সূত্র অনুসারে তিনি তখন পর্যন্ত প্রায় 63টা মৌল আবিষ্কৃত হয়েছিল। এই 63টি মৌলটাকে 12টা আনুভূমিক সারি এবং 8টি খাড়া কলামের একটি ছকে পারমাণবিক ভর বৃদ্ধি অনুযায়ী সাজিয়ে দেখান যে একই কলাম বরাবর সকল মৌলগুলো যে ধর্মটা সেটা হচ্ছে একই রকম। আমরা যদি কলাম বা রোয়ের কথা বলি, এটাকে বলা হচ্ছে কলাম, তাই তো? আর এগুলোকে বলা হয় কি, সারি বা রো, তাই না? আমি তাহলে উপরে একটু সংক্ষেপে লিখে রাখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এগুলোকে আমরা বলছি কলাম, আর এগুলোকে আমরা বলছি কি, রো। বা তুমি এদেরকে কি বলতে পারো, উলম্ব রেখা বলতে পারো, এদেরকে কি আনুভূমিক রেখা বলতে পারো। আর কি বলেছেন তিনি, বা আর কি দেখিয়েছেন তিনি, একটু দেখি। একটি সারির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। তাহলে তিনি দুটো জিনিস বললেন, বা তিনি দুটো জিনিস দেখালেন। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তখন পর্যন্ত আবিষ্কৃত 63টা মৌলকে তিনি 12টা আনুভূমিক সারির মাধ্যমে এবং কয়টি, 8টি
খাড়া কলামের মাধ্যমে তিনি কি করলেন, সাজালেন, এবং কিভাবে পারমাণবিক ভরের বৃদ্ধি অনুযায়ী সাজালেন। সাজিয়ে দেখান যে একই কলাম বরাবর সকল মৌলগুলোর ধর্ম একই রকম। তার মানে এই কলাম বরাবর, ধরো এখানে একটা মৌল আছে, এখানে একটা, এখানে একটা, তাদের ধর্মগুলো একই রকমের। আবার তিনি কি বললেন, একটি সারির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। ধরো এখানে একটা মৌল আছে, এখানে যে ধর্ম, এই মৌলটাতে কি ধর্মের পরিবর্তন ঘটেছে, এই পাশে আরো, এই পাশে আরো, তুমি যত বাম থেকে ডানে যাচ্ছ ধর্মের পরিবর্তন ঘটছে। এবং এই ছকটার নামই দেওয়া হয় পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। মেন্ডেলিফের পর্যায় সারণীর আরেকটা সাফল্য হচ্ছে তিনি কিছু কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী দেন। সেই সময়ে মাত্র 63টি মৌল আবিষ্কৃত হওয়ার কারণে পর্যায় সারণীর কিছু ঘর ফাঁকা থেকে যায়, এটা তোমরা বুঝতেই পারছো। কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিফ এই ফাঁকা ঘরগুলোর জন্য যে মৌলের ভবিষ্যৎবাণী করেছিলেন, পরবর্তীতে সেগুলো সত্য হিসেবে প্রমাণিত হয়। তাহলে তোমরা খেয়াল করো যে কি অদ্ভুত একটা ঘটনা। তিনি পারমাণবিক ভর বৃদ্ধি অনুযায়ী তিনি কি করলেন, মৌলগুলোকে সাজিয়ে একটা টেবিল বানিয়ে ফেলেন, যেখানে কি উলম্ব কলামগুলো বরাবর, উলম্ব রেখাগুলো বরাবর বা উলম্ব ছক বরাবর কি মৌলগুলো একই ধর্ম পাচ্ছি, আবার সারি বরাবর কি ধর্মের পরিবর্তন পাচ্ছি। এই অদ্ভুত জিনিসটাই হচ্ছে পিরিয়ডিক টেবিল, যেটা রসায়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এটাই হচ্ছে সেই পিরিয়ডিক টেবিল, যেটা তোমরা ইতিমধ্যে চ্যাপ্টার 3-তে দেখে এসেছো। কিন্তু আজকে তোমরা জানলে এর পিছনে কি কি ইতিহাস লুকিয়েছিল। তাহলে পরবর্তী ভিডিও ক্লাসে আমরা পিরিয়ডিক টেবিল নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।